আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 5 কন্টুর সমাকলন চ্যাপ্টারের টাইপ 1 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো কন্টুর সমাকলন, তো এই কন্টুর সমাকলনের মাধ্যমে সমাধান অনেকভাবে করা যায়। সেটা হলো একক বৃত্ত বরাবর কন্টুর সমাকলন, তারপর অনেক সমাকলন আছে, তোমরা বইয়ে দেখবা। বৃহৎ অর্ধবৃত্ত এবং এর ব্যাস দ্বারা গঠিত কোণটি বরাবর সমাকলন। ঠিক আছে, আরও অনেক সমাকলন আছে, তো তোমরা এগুলো বই থেকে দেখে নিও। ঠিক আছে, তো এখন আমি একটা টাইপ, সেই টাইপ হলো একক বৃত্ত বরাবর কোণটি সমাকলন। ঠিক আছে, তো এই একক বৃত্ত বরাবর কোণটি সমাকলন পদ্ধতির মাধ্যমে আমি কয়েকটা অঙ্ক আলোচনা করব। এই যে এইখানে প্রত্যেকটা অঙ্ক একই টাইপের এবং বিগত সালে চলে আসছে। ঠিক আছে, এখন খেয়াল করো, এখানে যখন সীমা 0 থেকে 2π থাকবে, অর্থাৎ কি লিমিট যখন 0 থেকে 2π থাকবে প্রত্যেকটার, তখন আমরা কি করব, এই একক বৃত্ত বরাবর কোণটি সমাকলন কি এই রুলসটা ফলো করব। এখন এই একক বৃত্ত বরাবর কোণটি সমাকলন, এখানে যে অঙ্কগুলো করব, এখানে যে 5টা অঙ্ক আছে, এখানে এই 5টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এবং এই 5টা অঙ্কর আমি যে ধাপগুলো আমি এখন একটু তোমাদের বুঝিয়ে দিব কীভাবে সলিউশন করতে হয়। এবং 0 থেকে 2π যখন থাকবে সীমা, তখন আমরা কি করব, একক বৃত্ত বরাবর মাধ্যমে কি সমাধান করব। এটা টাইপ 1। তো যখন সীমা, অর্থাৎ সীমা কি 0 হতে 2π সীমা থাকবে, অর্থাৎ লিমিট থাকবে, সীমা বা লিমিট থাকবে, লিমিট থাকবে, তখন সেরকম ম্যাথ সলিউশন করার ধাপ, যখন কি সীমা 0 থেকে 2π থাকবে সীমা বা লিমিট, তখন আমরা যে ধাপসমূহ আমরা এখানে লিখবে। 1 নম্বর ধাপ কি, 1 নম্বর ধাপ হলো কন্টুর সিকে। ঠিক আছে, কন্টুর সিকে একক বৃত্ত জেড মডুলাস ইকাল টু 1 কে বিবেচনা করি, এটা তোমার 1 নম্বর ধাপ। তো এখন 2 নম্বর ধাপ হলো তোমার, প্রথমে কি আমার কন্টুর সিকে একক বৃত্ত এই যে জেড মডুলাস ইকাল টু 1 বিবেচনা করি। ঠিক আছে, এখন 2 নম্বর ধাপ হলো জেড ইকাল টু এক্স, আমরা জানি কি জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই আমরা জানি। এখন আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক কি জানি, এক্স ইকাল টু কত, আর কস থিটা প্লাস ওয়াই ইকাল আর সাইন থিটা, সবাই জানো। এখন এখান থেকে আমরা আর কমন নিয়েছি, আর আমরা অয়লারের সূত্র জানি। ঠিক আছে, তো অয়লারের সূত্র কি, ই টু দি পাওয়ার আই থিটা, এটা সূত্র কি জানি আমরা, কজ থিটা প্লাস আই সাইন থিটা, এটা সবাই জানো, ফান্ডামেন্টাল পুরো অয়লার সূত্র। তো এটা পরিবর্তে আমরা এটা বসিয়ে দিতে পারি। এখন এটা কিন্তু সবসময় দ্বিতীয় ধাপে কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এই যে আর, আমরা এখানে দেখো একটা কি আছে, দেওয়া আছে জেড মডুলাস ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো এটা মানে কি বোঝায়, আমি তোমাদের একটু বুঝিয়ে দিই আলাদা পেজে। এখানে জেড মডুলাস 1 দেওয়া আছে, তাই না? এখন জেড মানে কি, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 1। আচ্ছা, এখন যখন আমরা কি করব, মডুলাস উঠে দিব, তখন আমরা জানি যে এই যে এখানে যে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার লিখতে পারি, এটা মডুলাস উঠে গেলে আমরা জানি লিখতে পারি। এখন আমরা যদি এখানে স্কোয়ারটা কি এই রোডটা বাদ দিই, অর্থাৎ বর্গ করতে হবে, কারণ এটাকে যদি বর্গ করি কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো, আর এখানে ওয়ান স্কোয়ার পাবো বর্গ করলে। এখন এটা একটা বৃত্ত সমীকরণ, কারণ কীভাবে দেখো, আমরা কি জানি বৃত্ত সমীকরণ, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকাল টু রো স্কোয়ার। এখানে আলফা এবং বিটা হলো কেন্দ্র এবং রো হলো ব্যাসার্ধ। ঠিক আছে, এখানে রোর পরিবর্তে আর থাকতে পারে। ঠিক আছে, এখানে রোর পরিবর্তে কি আর থাকতে পারে।
এটা সমস্যা না। তো এখানে দেখো, এখানে তাহলে কি আলফা মান 0, বিটা মান 0, অর্থাৎ কেন্দ্র কি 0 0। এখানে বৃত্তের সমীকরণের সাথে তুলনা করো, তাহলে এখানে আলফা মান বিটা মান কি 0 0, কেন্দ্র কি 0 0। এবং এই যে আর বা রো যেটা বলো না কেন, এটা ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ এখানে কত 1, তাহলে অর্থাৎ আর ইকাল টু 1, ব্যাসার্ধ কত 1, এখানে রো ইকাল টু 1 বা আর দিতে পারো, যে কোনো একটা দিলে হবে। তাহলে আর এর মান কত 1। তাহলে দেখো এখানে আর এর মান যদি এখানে আমরা কি পেয়েছি, এই একক বৃত্ত থেকে আমরা পেয়েছি কি আর এর মান 1 পেয়েছি, অর্থাৎ এখানে যে 1 বসালে কী পাবো, জেড ইকাল টু ই টু দি পাওয়ার আই থিটা পাবো। এখন আমরা এটাকে কী করবো, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এই পাশে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলাম। আচ্ছা, এখন এই জিনিসটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে কি আছে, আমরা কি জানি ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স। আবার এখানে যদি এম থাকে তখন কি সামনে এখানে এম হবে, এখানে এম হবে। এটা জানো সূত্র এগুলো, যেহেতু তোমরা থার্ড ইয়ারে পড়ো, এগুলো বেসিক বিষয় জানো। তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, আমরা এখানে কি আছে এম, এখানে এম মনে করি আমরা, তাহলে এমটা বাইরে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা এমকে করি এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে আমরা এমটা বাইরে চলে আসবে এবং ই টু দি পাওয়ার এম এক্স হবে। তাহলে এই যেখানে আইটা বাইরে নিয়ে আসলাম, ই টু দি পাওয়ার আই থিটা লিখতে পারি। এখন জি থিটা পাশে নিয়ে আসলাম, এখন এটা মান কত জেড, জেড বসে দিলাম। এখন আমরা জি থিটার মান লাগবে সবসময়, তাহলে আমি জি থিটার মান কী পাবো, ডি জেড বাই আই জেড পাবো। আশা করি এটা তোমার কি 2 নম্বর ধাপ শেষ, তাহলে 1 নম্বর 2 নম্বর ধাপ শেষ। তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা খাতা লিখে রাখো, জি থিটার মানটা লাগবে আমাদের। কীভাবে আসলো সেটা বুঝিয়ে দিলাম। এখন 3 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ হলো কোয়েশনে যদি প্রশ্নে যদি সাইন থিটা থাকে, ঠিক আছে, সাইন থিটা থাকে এরকম, তখন আমরা কী বসাবো, সূত্র কি জানি 2i ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এটা আমরা লিখবো তৃতীয় ধাপে, আমরা যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবা। আর যদি প্রশ্নে সাইন কস্টিতে থাকে তখন আমরা 1/2 ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা লিখবো। ঠিক আছে, যদি এটা থাকে সাইন থিটা থাকে তখন এটা লিখবো, যখন কস থিটা থাকবে তখন এটা লিখবো। এই যে এখানটায় কস, দেখো প্রশ্নে কি আছে কস থিটা আছে, তাহলে আমরা এটা লিখবো তৃতীয় ধাপে। এখন চতুর্থ ধাপ হলো আমরা প্রশ্নটা লিখবো। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই, এখানে কি একটা যে কোনো একটা অংশ থাকবে প্রশ্নে, এরকম যে একটা এখানে যে কোনো প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্নটা এখানে লিখবো, জি থিটা লিখলাম এখানে, ইন্টিগ্রেশন জি থিটা, এখানে কি একটা কোন যে কোনো একটা কি থাকবে মান থাকবে। তো যখন এই কি করব, আমাদের কোণ টু সি আকারে আনবো, তাহলে আমরা কি করব কোণ টু সি আনবো। তখন এখানে যে জি থিটার মান আমরা দেখো পেয়েছিলাম, জি থিটার মান এবং যে জেটের মান এগুলো আমরা জাস্ট বসিয়ে দিব, তোমাদের দেখাই দিই এখানে। তখন আমরা কোণ টু সি আমরা এখানে কী করবো, এফ জেড আকারে আনবো, দিলাম এফ জেড ডিজেড আকারে নিয়ে আসবো। ঠিক আছে, আমি তোমাদের এখান থেকে বুঝিয়ে দিই। এই দেখো জি থিটার মান এখানে বসিয়ে দিলাম, তারপরে কস থিটার মান এখানে বসিয়ে দিলাম, বুঝতে পারছো। তবে আমরা কি করব, এফ অফ জেড আকারে নিয়ে আসবো ডিজেড। এটা তোমার 4 নম্বর ধাপ চলে গেল। আর যেখানে এই এফ অফ জেড কী হবে 1 এরকম একটা যে কোনো একটা কি দ্বিঘাত সমীকরণ আকারে থাকবে, দ্বিঘাত সমীকরণ আকারে থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এফ অফ জেড আমরা এখানে কি এফ অফ জেড হলো এখানে 1 এখানে দ্বিঘাত সমীকরণ থাকবে যে কোনো, এই যে এফ অফ জেড কি দ্বিঘাত সমীকরণ আকারে এখানে কোনো একটা অংশ থাকবে, যে কোনো কিছু থাকতে পারে। আচ্ছা, এখন আমরা পোল বের করবো 5 নম্বরে, পোল ধাপগুলো মনে রাখতে পারলে হয়ে যাবে। এখন পোল পাওয়ার জন্য পোল পাওয়ার জন্য আমরা কী করবো, কার পোল পাবো বলো তো, এই যে এফ অফ জেটের,
তাহলে আমরা এখানে লিখবো এফ অফ জেড। এফ অফ জেড এর পুল পাওয়ার জন্য এফ অফ জেড পুল পাওয়ার জন্য আমরা কি এই জিনিসটা দ্বিঘাত সমীকরণটাকে আমরা কি ধরবো, ইকুয়াল 0 ধরবো। দ্বিঘাত সমীকরণ ইকুয়াল টু 0 কি 0 এর সমীকরণ এদিকে সমীকরণ সমাধান করতে হবে। তাহলে এফ অফ জেড এর পোল পাওয়ার জন্য কি করব, দ্বিঘাত সমীকরণ ইকুয়াল টু 0 ধরে সমাধান করতে হবে। তখন জেড কি যে কোনো মান পাবো, যেতে দেখুন দুইটা মান পাবো, সেটা Z1 ধরলাম, সেটা Z2 ধরলাম, ঠিক আছে। অর্থাৎ এখানে যে দ্বিঘাত সমীকরণ থাকবে, এই যে এখানে দেখো এই দ্বিঘাত সমীকরণ সমাধান করে ইকুয়াল 0 ধরে আমরা জেটে দুইটা মান পাবো, ঠিক আছে। এখন 6 নম্বর, আচ্ছা এখানে বলে দিই, তখন কি আমরা এখানে জেটে দুইটা মান পাবো, Z1 Z2 ধরলাম দুইটা মান। এখন যদি জেড মডুলাস ইকুয়াল টু মনে করো Z1 কি হয়, 1 থেকে ছোট হয়, তবে কি হবে, কন্টুর ভিতরে থাকবে, কন্টুর সি এর ভেতরে থাকবে। কোন মনে করো এখানে আমরা যে একটা মান এখানে আমরা কি করলাম, এটা দিয়ে কাজ করলাম। অর্থাৎ আমরা যদি মডুলাস করে যে যদি মান 1 থেকে কি হয় ছোট পাই, তখন এই জেড কিন্তু একটা পোল, এখানে একটা পোল পেয়েছে, একটা পোল, দুইটা পোল। যদি 1 থেকে আমরা কি পাই, মডুলাস করে ছোট পাই, তাহলে এই পোলটাই কি তোমার কোন টু সির মধ্যে অবস্থিত থাকবে, এখানে থাকবে লিখবা। আর যদি তোমার মনে করো এখানে আমরা Z2 মডুলাস করে আমরা কি পেয়েছি, 1 থেকে বড় পেয়েছি, তবে কি কোন টু সি এর বাইরে থাকবে, তখন বাইরে থাকবে, ঠিক আছে। অর্থাৎ 1 থেকে বড় হলে কি হবে, কোন টু সির বাইরে থাকবে। এই পোলটা কি যে পোলের জন্য, অর্থাৎ আমরা জেড ইকাল টু এখানে মনে করো যে মানের জন্য 1 থেকে ছোট পাবো, সেই মানটাই কি কোন টু সির মধ্যে থাকবে। আবার যদি মনে করো 1 থেকে বড় হয়, তাহলে কি কোন টু সির বাইরে থাকবে। আশা করি বুঝতে পারছো 5 নম্বর ধাপটা। এখন 6 নম্বর ধাপ হলো আমরা যে মানটা দেখো এখানে আমি মনে করো এখানে Z1, ঠিক আছে, তাহলে জেড ইকাল টু Z1 এই মানের জন্য আমরা কোন টু সি এত পোলটি আমরা জেড ইকাল Z1, যেহেতু 1 থেকে ছোট পাইছি, তাহলে এই পোলটি কি আছে, কোনটুর কি আছে, সি এর ভেতরে আছে। এখন এক প্রশ্ন বলতে পারো, সেটা কি কোন টু সি কীভাবে ভেতরে আছে। আমরা এখানে দেখো তোমাদের একটা চিত্র দেখো, এখানে আমরা তো মনে করো এখানে কি আছে, যেহেতু আমাদের সীমা কত 0 থেকে 2 পাই, অর্থাৎ এটা কি 0 থেকে 2 পাই মানে একটা বৃত্ত। এখন আমাদের ব্যাসার্ধ কত বেশি, 1 পেয়েছি, তাহলে এখানে আমার ব্যাসার্ধ কত 1। এখন এই যে আমাদের প্রশ্ন কী ছিল, ব্যাসার্ধ কত পেয়েছিলাম মনে আছে, 1 ধরছিলাম, যে 1 ব্যাসার্ধ, 1 স্কোয়ার যেহেতু 1, এখন তাহলে আমরা ব্যাসার্ধ 1। এখন যেহেতু ব্যাসার্ধ এখানে দেখো 1 থেকে ছোট পাই, অর্থাৎ এখানে -1/2 করলে কী হবে, 1 থেকে ছোট পাই, অর্থাৎ এখানে কি আছে তোমার কোন টু সির মধ্যে আছে। আবার এখানে -2, ঠিক আছে, এখানে এই যে -2 তোমার 1 থেকে বাইরে, কারণ এখানে কত আছে, ব্যাসার্ধ 2 আছে, তাহলে এখানে ব্যাসার্ধ 1, 2 মানে কি আরও বাইরে চলে যায়, তাহলে আমরা এটা বাদ, যখন কোন টু সি বাইরে চলে যাবে তখন এটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যেটা 1 থেকে ছোটো ধরবো সেই মানের জন্য আমরা কি করব, আমরা অফসেট বের করব সেই বিন্দুতে, ঠিক আছে। আচ্ছা, তার আগে এখানে একটা বলবো যে সরল পোল কেন বলছে, এখানে সরল পোল বলছে কারণ এখানে কি আছে, এখানে পাওয়ার
ঠিক আছে 1, এখানে যদি স্কোয়ার থাকতো, মনে করো এখানে কি আছে স্কোয়ার, তাহলে 2, তাহলে তখন দ্বিপোল হতো। এখানে যদি কি আছে, যদি পাওয়ার 3 থাকতো তখন আমরা ত্রিপোল, কিন্তু আমাদের এখানে কি আছে 1 আছে পাওয়ার, তাহলে অর্থাৎ এখানে সরল পোল, 1 থেকে সরল পোল। এখন এস জেড ইকুয়াল টু -1 টু 1/2 ধরলাম, কারণ কি এটাকে আমরা মডুলাস করলে কী পাবো, 1-এর থেকে ছোটো পাবো, যা কোণ টু সির মধ্যে অবস্থিত, যা একটা সরল পোল। সুতরাং আমরা -1/2 জন্য বের করব। তাহলে আমরা 7 নম্বর ডাবটা কি, 7 নম্বর ডাব হলো জেড ইকুয়াল টু তোমার যে মানটা আমরা বের করবো, মনে করো Z1 এর জন্য আমরা পেয়েছি, তো Z1 বিন্দুতে অবশেষ বের করব। ঠিক আছে, Z1 বিন্দুতে আমরা কি করব, অবশেষ বের করব। যে বিন্দুটা আমরা কি কোনটা সির মধ্যে, সেই বিন্দুটাকে আমরা অবশেষ বের করব। তাহলে আমরা এখানে লিমিট অবশেষ নিয়ম কি, লিমিট Z টেন্ডস টু, আমরা যে বিন্দুটা আছে Z1, তারপর এখানে হবে Z মাইনাস এখানে যে বিন্দুটা হবে সেটা, তাহলে Z মাইনাস Z1 যে বিন্দুটা পেয়েছি এফ অফ জেড। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে অবশেষ কি, তারপর এখানে মান বসে দিব, এফ অফ জেডে মান বসে দিব, মান বসে এখানে আমরা কি ক্যালকুলেশন মান পাবো, তারপর এখানে মান বসে এরকম পাবো। এরপর সবার লাস্ট দাব, এটা কত 7 নম্বর, এরকম মান পাবো। আর সবার লাস্ট 8 নম্বর দাব হলো কি, এখানে লিখে দিই, 8 নম্বর দাব হলো তোমার পরের পেজে লিখি। তো এগুলো যদি বুঝে থাকো অঙ্কগুলো কি সামনের অঙ্ক সহজ লাগবে। তো 8 নম্বর দাব হলো কোসির অবশেষ উপপাদ্য। ঠিক আছে, কোসির অবশেষ উপপাদ্য দ্বারা আমরা কোসির অবশেষ উপপাদ্য আমরা কাজ করব। কোসির অবশেষ উপপাদ্য আমি তোমাদের চ্যাপ্টার 3 নাকি 4 জন্য আমি আলোচনা করছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে এরকম আকারটির ছিল 2πi, এখানে কি ছিল অবশেষ সময়ের যোগফল। আমি তোমাদের দেখাই, এই যে দেখো কোসির অবশেষ উপপাদ্য, তাহলে কোসির অবশেষ উপপাদ্য কি ছিল 2πi, এখানে যে কয়টা অবশেষ পাবো তার কি যোগফলের যোগফল বা সমষ্টি। ঠিক আছে, তো এখানে আমি অবশেষ কটা পেয়েছি, একটা পেয়েছি। আমরা প্রশ্নে কি পেয়েছিলাম মনে আছে, একটা পেয়েছিলাম, কোথায় যেন চলে গেল, এখানে মনে করো এখানে প্রশ্নে আমরা একটা অবশেষ পেয়েছি বিন্দুতে, তাহলে সেটা আমরা এখানে বসে দিব। ঠিক আছে, আর এখানে 1/i সেটা আসলে কোথা থেকে, একদম এই যে এখানে এই যে 1/i, যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবে। তাহলে কোসির অবশেষ উপপাদ্য দ্বারা আমরা কি করব, সূত্রটা কি ছিল তোমাদের লিখে দিই, ইন্টিগ্রেশন সি এফ অফ জেড ডিজেড 2πi অবশেষ সময়ের অবশেষ সময়ের যেহেতু অনেকগুলো থাকবে সময়ের যোগফল। আর যদি কোনো বলা থাকে প্রশ্নে যে কোনো একটা বিন্দুতে, তখন আমরা এত বিন্দুতে অবশেষ লিখব। ঠিক আছে, এখন আমরা একটা অঙ্কে চলে যাব, কয়েকটা অঙ্কে। তাহলে এই দাপ অনুসারে আমরা কিন্তু কাজ করব। এখন আমরা অঙ্কে চলে যাব মূল পয়েন্টে। তো আমি এখন প্রথমে একটা প্রশ্ন আলোচনা করি। তো এখানে একটা কি আছে, ইন্টিগ্রেশন দেওয়া আছে, সেটাকে আমরা কোন টু যোগাযোগ করে সহজে মান বের করব। ঠিক আছে, তো দেখো প্রশ্নটা 12, 16, 18, 20 সালে চলে আসছে, কত সালে চলে আসছে, খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমি খাতার মাধ্যমে করব। তো প্রথমে আমরা কি করব, যে ইন্টিগ্রেশন যেটা আছে সেটা আমরা লিখব। ঠিক আছে, তো দেওয়া আছে কি, এই ইন্টিগ্রেশনটা আমরা লিখব। এখন এটাকে আমরা যে দাব বলছিলাম, প্রথমে কি করব, আমরা কোণ টু সি এর একক বৃত্ত দ্বারা কি করব, বিবেচনা করব। যেহেতু সীমা কত আছে 0 থেকে 2π, তাহলে কোণ টু সি হিসাবে একক বৃত্ত আমরা জেড মডুলাস ইকুয়াল টু 1 বিবেচনা করি। তাহলে আমরা 1 নম্বর দাব কিন্তু শেষ। ঠিক আছে, এখন তাহলে আমরা কি জানি, আমরা যে একটা আগে ডি থিটা লাগবে, 2 নম্বর দাবটা আমরা ডি থিটা বের করব।
তাহলে আমরা এখানে জানি কি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখন আমরা এই ক্যালকুলেশন করে এক্স এর মান বসালাম, ওয়াই মান বসালাম। এখন আর কমন নিলাম, আইটা মানে কি অয়লারের সূত্র, ই টু দি পাওয়ার আই থিটা লিখতে পারি। আচ্ছা, এখন এখন আমি বললাম যে আর এর মান 1, কারণ এখানে ব্যাসার্ধ কি আছে 1 আছে, ঠিক আছে, ব্যাসার্ধ কি 1 আছে, তাহলে আমরা কি আর এর মান 1। এছাড়া তোমাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম, এটাকে বুঝিয়ে দিয়েছিলাম প্রথমে, আর এর মান কি 1। আচ্ছা, এখন আমরা ডি থিটার সাপেক্ষে কী করবো, অন্তরীকরণ করব। তো এটাকে আমরা ডি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলাম। এখন এটাকে ডি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কী পাবো, আই ই টু দি পাওয়ার আই থিটা, এই যে, ঠিক আছে। এখন ডি থিটা এবার চলে যায়, এখন ই টু দি পাওয়ার আই থিটা মানে কি জেড, তাই না, জেড, এটা মানটা জেড বসে দিলাম। এখন আমাদের লাগবে ডি থিটা লাগবে, কারণটা কি, কোশ্চেন দেখো, কোশ্চেনে কিন্তু ডি থিটা আছে, দেখো, তাহলে আমাদের ডি থিটা লাগবে। তাহলে ডি থিটা ইকুয়াল টু ডি জেড ডিভাইড বাই আই জেড লিখতে পারি। আর যেখানে থিটা কি 0 থেকে 2 পাই, আমাদের সীমা কি ছিল 0 থেকে 2 পাই ছিল, অর্থাৎ বৃত্ত 0 থেকে 2 পাই অর্থাৎ 360 ডিগ্রি। তারপর এটা কিন্তু দ্বিতীয় ধাপ শেষ। এখন তৃতীয় ধাপ কি, প্রশ্ন সাইন থাকলে এটা লিখবা, কজ থাকলে এটা লিখবো। তার প্রশ্নে কি আছে, কজ, এই কজ আছে, দেখো প্রশ্নে কজ আছে, তাহলে আমরা কি লিখবো তৃতীয় ধাপে, আমরা কজ ইকাল টু কজ থিটা ইকাল টু আমরা এটা লিখবো সূত্র। এখন এটা মান কত, জেড, জেড বসিয়ে দিলাম, আর 1/2 বাইরে আসলাম। এখন এটা মানে কি, এ যে এখানে ইনভার্স আছে, এটা মানে হলো 1/e টু দি পাওয়ার আই থিটা, 1/, এটা মানে কি জেড লিখতে পারি, অর্থাৎ এটা মান জেড প্লাস এটা মান কি 1/z লিখতে পারি। এখন লসাগু করবো, লসাগু করে কি পাবো, জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই জেড পাবো 1/2। তাহলে আমার তৃতীয় ধাপ শেষ, ঠিক আছে। এখন চতুর্থ ধাপ কি, আমরা যে ইন্টিগ্রেশন সেটা আমরা এখানে কি করব, লিখব, আমরা কি করব, এখন যেটা আকারে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখন যখন আমরা কি করব, এই মানগুলো বসাবো, কস থিটা মান বসাবো, ডি থিটা মান বসাবো, তখন কোণ টু থ্রি আকারে চলে আসবে লিমিটটা। তাহলে ডি থিটা মান বসালাম, কস থিটা মান বসালাম। আচ্ছা, এখন এই যে আই 1/i থাকে সেটা বাইরে আসলাম, ডি জেড বাই জেড থাকবে। এখন কি করছি বলো, লসাগু করছি, তাহলে আমরা লসাগু তো নিয়ম জানোই, এখানে লসাগু 2z 10z প্লাস এটার সাথে গুণ করলে 4z স্কোয়ার প্লাস 4 লিখতে পারি। এখন এটা উপরে নিয়ে আসলাম, উপরে চলে যায়, এখন জেড জেড কাটা, এখানে 2dz থাকে, এরকম পাবো আমরা। এখন আমরা কি করব, 2 কমন নিব, তাহলে এখানে আমরা 2 কমন নিলাম, এই 2 আর 2 কাটাকাটি যায়, থাকবে কি ডিজেড বাই 2z স্কোয়ার। আমরা কি দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসবো, আমরা তো বললাম এখানে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো, 2z স্কোয়ার প্লাস 5z প্লাস 2, ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। এখন 1/i, এখানে যে অংশটা আছে সেটাকে আমরা f of z ধরবো, এই যে 1/, এই অংশটাকে, ঠিক আছে। এই যে আমরা এখানে f of z আকারে এখানে আনবো, নিয়ে আসছি, কিন্তু নিয়ে আসার পরে এখানে f of z কি 1/, দ্বিঘাত সমীকরণ আকারে থাকবে, দেখো। তাহলে এখানে f of z কি 1/, এখানে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, বুঝতে পারছো। এখন এ পর্যন্ত 4 নম্বর ধাপ বুঝতে পারছো। 5 নম্বর ধাপ কি, f of z এর পোল পাওয়ার জন্য। তাহলে f of z এর পোল, এই জিনিসটাকে কি 0 ধরে সমাধান করে পাওয়া যাবে, আমি তো বললামই যে f of z পোল পাওয়ার জন্য আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে। তো দ্বিঘাত এটা সমান 0 ধরে সমাধান করব। এখন যেহেতু এটাকে আমরা কি করবো, মেলটাম করা যায় না 5, তাহলে আমরা কি করব, দ্বিঘাত সমীকরণ সূত্র সাহায্য করব। তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটা ক্ষেত্রে কি x কি মাইনাস b প্লাস মাইনাস b স্কোয়ার 4ac ডিভাইড বাই
2a। তাহলে এখানে কি b হলো 5, a হলো 2, c হলো 2, তাহলে মাইনাস b প্লাস মাইনাস b স্কোয়ার অর্থাৎ 5a উপর স্কোয়ার মাইনাস 4ac, 4a ইন্টু c। এখন এটা গুণ করলে কী হবে 16, 16 থেকে 25 বিয়োগ করলে 9 থাকবে 3। এখন এখানে দেখো -5 + 3 কত হয়, -5 + 3 অর্থাৎ আমাদের -2 হয়। তো -2 থেকে যদি 4 ভাগ করি -2/4, 1/2 হবে মাইনাস, আবার 1 -5 - 3 কত হয় -8, তো -8/4 অর্থাৎ -2 হয়, -2 একবার প্লাস ধরবো একবার মাইনাস ধরে কাজ করব। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এই যে জেটের পোল কয়টা পেয়েছি, 2টা পোল পাবো আমরা। এখন আমরা বললাম এই যে 2টা পোল পেয়েছি Z1 Z2, সেটাকে আমরা কি মডুলাস করব। দেখো এটাকে মডুলাস করে কি পাবো 1/2 পাবো, যা 1 থেকে ছোট। আবার এটাকে মডুলাস করি 2 পাবো, যা 1 থেকে বড়। তাহলে যেহেতু আমরা কি এখানে ব্যাসার্ধ কি 1, তাহলে 1 থেকে ছোট অর্থাৎ কি, আর তোমরা কি করো আমি বলি, কোশ্চেন কোনটা এটা মনে ছিল, তোমরা এই চিত্রটা পরীক্ষার সময় লিখে দিবে খাতায়। তো প্রথমে আমরা কী করবো, x অক্ষ বড় y অক্ষ বড় দাগ দিব। তারপর আমরা কি করব, এরকম একটা কি ব্যাসার্ধ ধরবো, যে যার ব্যাসার্ধ মান কত 1, আর কোন কত থিটা কোণ উৎপন্ন করে। এখন ব্যাসার্ধ 1 লিখবো, আর এটা কি তোমার কোণ টু সি, ঠিক আছে, অর্থাৎ বদ্ধ কোণটুর, এটা সি বোঝায়, এখানে টি চিহ্ন দিবা, এদিক ঘুরতেছে মানে অর্থাৎ পজিটিভ দিকে, 0 থেকে এখন 2 পাই। এখন আমরা যে পোল পেয়েছি, এখন যেটা দেখো এখানে আমরা কি পেয়েছি, জেড মডুলাস করলে এখানে কি পাবো 1/2 পাবো, অর্থাৎ এই মানটা আমরা 1 থেকে ছোটো পেয়েছি কোন মানের জন্য, -1/2 জন্য কিন্তু আমরা ছোটো পেয়েছি, অর্থাৎ -2 মানে কি বোঝায় এই দিকে, আর প্লাস মানে এদিকে বোঝায় x অক্ষ বরাবর, বা y অক্ষ বরাবর পজিটিভ এদিকে নেগেটিভ এদিকে, এগুলো সবাই জানো। তাহলে -1/2, তাহলে -1/2 এদিকে অর্ধেক, যেহেতু এখানে কি 1 এখানে 1, তাহলে এটা অর্ধেক কি এখানেও -1/2, এবার এখানে পয়েন্ট দিবা। এটা খাতায় পরীক্ষার সময় কি পাশের চিত্র রেখে দিবা, আমি লিখি নেই তোমরা চিত্র দিবা। তাহলে এখানে আমরা একমাত্র পোল জেড ইকাল টু -1/2, যেহেতু এটাকে মডুলাস করলে কি হবে 1 থেকে ছোটো হয়, তাহলে এই পোলটা কি কন্টুরের, এখানে কোণ টু সি, আমরা কোণ টু সি এর কোণ টু সি এর ভেতরে অবস্থিত, এটা এই যে কোণ টু সির মধ্যে অবস্থিত দেখো। আর এই যে 2 কিন্তু 1-এর বাইরে চলে যায়, তাহলে হবে না, যা একটা সরল পোল, কারণ কি এটা উপরে কি আছে 1 আছে, অর্থাৎ এটা উপরে 1 করে কিন্তু আমরা এই পোল 2টা পেয়েছি কিন্তু। তাহলে আমাদের এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? তাহলে আমাদের 6 নম্বর ধাপ কি শেষ। 7 নম্বর, এখন যে বিন্দুটা আমরা পেয়েছি সেই বিন্দুটা আমরা কি অবশেষ বের করবো। অবশেষ কি জেড টেন্ডস টু -1/2, আর এখানে লিমিট থাকবে। তো আমাদের নিয়ম কি জেড মাইনাস এই অংশটা, ঠিক আছে, অর্থাৎ জেড মাইনাস এখানে -1/2 বসালে, তো -1/2 বসালে কি -1 + 1/2 হবে। আশা করছি বুঝতে পারছো সবাই। চলো জেড মাইনাস এ, অর্থাৎ এ মানটা এখানে বসে দিলাম, মানে এফ অফ জেড থাকবে। এখন এফ জেড মানটা আমরা এখানে জাস্ট বসিয়ে দিলাম। এফ অফ জেড মান কি পেয়েছিলাম মনে আছে, এই যে এফ অফ জেড মান বসিয়ে দিলাম। এখন এই জিনিসটাকে আমরা সমাধান, একটা সিস্টেম আছে, সিস্টেমটা সবাই খাতায় লিখে রাখো। এই যে সমাধানটা দেখো, তাহলে এই জিনিসটা এরকম আকারে থাকলে
তখন আমরা এরকম আকারে কি আনতে পারবো সেটা দেখো। আমরা মনে করি এরকম একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি, সাপোজ এরকম পেয়েছি। তো এখানে বি হলো প্রথমটা, এ হলো এখানে যে থাকবে যে অংশটা থাকবে অর্থাৎ যেটার সাথে এখানে সেটা আমাদের কিন্তু লাগবে আলফা বিটা লাগবে। খেয়াল করো এখানে আমাদের লাগবে বি লাগবে, আলফা লাগবে, বিটা লাগবে কিন্তু আমাদের। এখন বি হলো প্রথম যেটা থাকবে অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সহগের মানে অর্থাৎ এখানে স্কোয়ার যেটা থাকবে সেটার সাথে যেটা থাকবে সেটা হলো বি। তাহলে এখানে কি আছে বি আছে কিন্তু, তাহলে এখানে কি আছে 2 আছে, এই 2 হলো এখানে বসালাম। এরপর জেড মাইনাস আলফা, এখন আমরা কিন্তু সবসময় কি করব জেড ইকাল টু আলফা বিন্দুতে আমরা বের করব জেড মাইনাস আলফা এফ অফ জেড। এখানে যে আলফা হলো তোমার যে বিন্দুটা আমরা বের করব সেটা, তাহলে আলফা হলো যে বিন্দুটা আমরা বের করব 1 -1/2, এটা হলো আলফা। তাহলে আমরা কী করবো জেড মাইনাস আলফা, তাহলে জেড মাইনাস আলফা, তো এখানে মাইনাস আছে সূত্রে মাইনাস মাইনাস প্লাস 1/2 অর্থাৎ আলফার মান বসে দিলাম। এরপর বিটা, এরপর বিটা হলো তোমার আমরা কিন্তু দুইটা পোল পেয়েছিলাম। কি কি পোল পেয়েছিলাম -1/2 এবং কি -2 পেয়েছিলাম, দুইটা পোল এই একটা একটা। তো আমরা যে বিন্দুটা আমরা অবশেষ বের করব সেটাকে আলফা ধরবো, তাহলে এটা হলো আলফা, ঠিক আছে। আর এটা তোমার বিটা, যে বিন্দুতে আমরা অবশেষ বের করবো সেটাকে আলফা ধরবো সবসময় এবং অপরটাকে ধরবো বিটা ধরবো, এটা হলো তোমার বিটা। তাহলে জেড মাইনাস বিটা, বিটার মান কত -2, দেখো খেয়াল করো -2, তাহলে আমরা জাস্ট জেড -2 বসাই দিলাম অর্থাৎ সূত্রে মাইনাস আর এখানে বিটার মাইনাস +2। এ পর্যন্ত সবাই বুঝতে পারছো? তাহলে আমরা বিটা বি আলফা বিটা এই তিনটা মান কীভাবে পেয়েছি বুঝতে পারছো সবাই। তাহলে এটা এটা কাটাকাটি যায়, থাকবি 1/2। ও এখানে এই যে 1/2 যেটা আছে সেটা আমরা বাইরে নিয়ে আসলাম, এটা কাটা 1/z +2 থাকবে। এখন যেটা মান বসে দিব -1/2 বসে দিলাম, লসাগু করে পাবো কত 3/2 পাবো, উল্টে দিলাম, উল্টে দিলে কী হবে 2 কাটা 1/3 থাকবে। অথবা এভাবে দেখো এভাবে দেখো 2 আর 2 কাটা 3 থাকবে 1/3। তো যাই হোক ক্যালকুলেশন করলে আমরা 1/3 পাবো। এটা কিন্তু অবশেষ পেয়েছি এই বিন্দুতে। এখন সবার লাস্ট ধাপ 8 নম্বর, কোষির অবশেষ উপপাদ্য দ্বারা 1 নং হতে পাই। তাহলে 1 নং কী ছিল, এই যে এটা 1 নং ছিল কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখন এই যে এই জিনিসটা মানে কি বোঝায়, এই জিনিসটা মানে বোঝায় যে আমি একটু আগে তোমাদের দেখিয়েছিলাম, এই যে এটা মানে বোঝায় 2πi এবং অবশেষ সময়ের যোগফল, ঠিক আছে। তাহলে আমরা এটা পরিবর্তে এই যে একটু পরিবর্তে আমরা 2πi আর যে বিন্দুতে অবশেষ বের করছি সেটা লিখবো। তাহলে আমরা জেড ইকাল টু -1/2 বিন্দুতে অবশেষ বের করছি কত 1/3, সে 1/3 এখানে বসে দিলাম। এই আই কাটাকাটি যায় 2π থাকে, এখন 2π/3 থাকবে, এটাই হলো অ্যান্সার। খুব সহজ না? এখন বাকিগুলো সেম একইভাবে করব, বাকি 4টা অঙ্ক। এখন আমরা 2 নম্বর প্রশ্ন সলিউশন করব। তো আগের মতোই আমরা প্রথমে এই কোশ্চেনটা লিখব, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটা লিখি। তো প্রথমে আমরা কোশ্চেনটা লিখলাম, তারপর প্রথম স্টেপ কি কোণ টু সি হিসাবে একক বৃত্ত জেড মডুলাস ইকুয়াল টু 1 ধরবো, যেহেতু 2π আছে এরকম থাকলে। তারপর আমরা কি জানি জেড ইকুয়াল টু e⁻i থিটা, আমি ডাইরেক্ট বসে দিব যেহেতু আমরা শিখে ফেলছি। এই যে জেড ইকুয়াল টু আর আই থিটা e⁻i থিটা থেকে আমরা জেড ইকুয়াল টু i থিটা লিখতে পারি। তো ডাইরেক্ট আমরা এই জিনিসটা লিখে দিলাম।
এখন এটাকে আমরা অন্তরীকরণ করলাম। আচ্ছা, এটা থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি, কি করলাম, ডি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এরকম পাবো। ঠিক আছে, এরকম এটাকে আমরা অন্তরীকরণ করে এরকম পাবো। এখন আমাদের ডি থিটার মান লাগবে, তো ডি জেড বাই আই জেড লিখতে পারি, যেখানে থিটার মান 0 থেকে 2 পাই। এখন 2 নম্বর ধাপ কি, প্রশ্নে কি আছে, 3 নম্বর ধাপ হলো কোশ্চেনে কি আছে, কস থিটা আছে। তো কস থিটা সূত্রে বসে দিলাম, এটা মান জেড বসে দিলাম, এটা মান 1/z লিখতে পারি, এটাকে লসাগু করে এরকম পাবো। এখন আমরা জানি এখানে ইন্টিগ্রেশন যেটা আসে সেটা লিখবো, এখানে এফ অফ জেড আকারে নিয়ে আসবো। এখন ডি থিটার মান বসে দিলাম, কস থিটার মান বসে দিলাম, আর সাথে সাথে কি কোণ টু সি হয়ে যাবে যখন মান বসিয়ে দিব আমরা। তাহলে এখানে 1/i বাই নিয়ে আসলাম, এখানে তো আছে তাই। এখন এখানে 2z কিন্তু থাকে, গুণ করলে লসাগু করলে আমরা কি পাবো, 2z প্লাস জেড স্কোয়ার প্লাস 1 পাবো। এখন আমরা এই 2zটা উপরে নিয়ে যাই, তারপরে জেড কাটা 2dz থাকবে, আর এটিকে আমি সাজালাম জেড স্কোয়ার প্লাস 4z প্লাস 1 সাজালাম দিকের সমীকরণ আকারে। ঠিক আছে, এখন আমরা যে 2 যে অংশটা আছে সেটা বাইরে আসলাম, তাহলে এখানে এফ অফ জেডটা কি বলছিলাম, 1/d কে সমীকরণ আকারে থাকবে। তাহলে এখানে 2 এর পাশে নিয়ে আসলে কি হবে, 2 এখানে হয়ে যাবে, আর এখানে 1 থাকবে, 1/d কে সমীকরণ আকারে এখানে আমরা লিখতে পারি। এটাকে আমি এফ অফ জেড ধরলাম। ঠিক আছে, তাহলে 1/z স্কোয়ার প্লাস 4z প্লাস 1, এটাকে আমরা এফ অফ জেড ধরলাম। এখন এই জিনিসটার পোল পাওয়ার জন্য আমরা কি করবো, এই সমীকরণটা 0 ধরবো। এখন যে দিকের সমীকরণ সূত্র সেটা আমরা -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a সবাই জানো। তাহলে এটা হলো বি এর মান 1, বি সি এর মান 1, 4ac 2a। এখন ক্যালকুলেশন করে আমরা পাবো কত, 12। আচ্ছা, এখন এই 12কে কি লিখতে পারি আমরা, 12কে আমরা লিখতে পারি, তার আগে কাজ করে দেখো, -4 2 ভাগ করলে কি হবে, -2 থাকবে প্লাস মাইনাস, আর এটাকে লিখতে পারি 2√3 লিখতে পারি, লিখলাম এইটুককে 2 কাটা -2 প্লাস -√3 থাকবে। এখন আমরা কিন্তু এখানে দুইটা পোল পেয়েছি, একটা হলো -2 প্লাস √3, আর একটা হলো -2 -√3। তো আমরা এখন কোণ টু সি মধ্যে কোনটা আছে সেটা আমরা টেস্ট করব। ঠিক আছে, তাহলে আমরা মডুলাস করব। তো জেড মডুলাস আমরা প্রথমে টেস্ট করলাম -2 প্লাস √3, এখন √3 মান কত, 1.73 -2, ক্যালকুলেশন করে আমরা পাবো কত, 0.27, যা 1 থেকে ছোটো, অর্থাৎ এটা কিন্তু তোমার কি আছে, ব্যাসার্ধের মধ্যে আছে। তো তোমরা এই চিত্রটা এইভাবে দেখবা, এটা কি ছিল প্রশ্নটা, এই যে, তাহলে এখানে ব্যাসার্ধ কিন্তু 1, আর আমরা মডুলাস করে ব্যাসার্ধ কত পেয়েছিলাম, 0.27, যা 1 থেকে ছোটো, অর্থাৎ আমরা ধরলাম এখানে ধরলাম আমরা বৃত্ত এইভাবে অঙ্কন করবা পাশে। ঠিক আছে, আবার আরেকটা পোল কি করব, তাহলে এটা পোল করলে কী পাবো, 3.73, যে 1 থেকে বড়, তাহলে এটা বাদ, তাহলে শুধুমাত্র জেটিক্যাল টু -2 প্লাস -3, এই মানের জন্য আমরা কি পেয়েছিলাম, -2 প্লাস √3, এই মানের জন্য আমরা 1 থেকে ছোটো পেয়েছিলাম। সুতরাং এই পোলটি কোণ টু সির মধ্যে অবস্থিত, যা একটি সরল পোল। তো বললাম সরল পোল কারণ কি, এটার উপর কি আছে, পাওয়ার 1 আছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? তো এখন আমরা কি করব, যে বিন্দুর জন্য মানে যে বিন্দুটা কি, অর্থাৎ যে পোলটা এই কোণ টু সির মধ্যে বেশি, সেই বিন্দুতে আমরা কি করব, অবশেষ বের করব। তাহলে এত বিন্দুতে অবশেষ, তো লিমিট জেড টেন্ডস টু, এটা বসাবো। তো নিয়ম কি,
জেড মাইনাস আলফা। আমি তোমাদের বুঝলাম জেড ইকাল টু আলফা বিন্দুতে অবশেষ, তাহলে এখানে জেড মাইনাস আলফা হবে। তো এখানে আলফা হলো যে অংশটা, জেড মাইনাস আলফা কি -2 প্লাস রুট 3 +2 -3 হবে। তাহলে দেখো এটা লিখতে পারি জেড মাইনাস আলফা করে এই জিনিসটা লিখতে পারি। তারপর এখানে এফ অফ জেড থাকবে, এখানে কি এফ অফ জেড থাকবে, এফ অফ জেডের মানটা আমরা জাস্ট ডাইরেক্ট বসিয়ে দিলাম কিন্তু আমরা, ঠিক আছে। কোথায় জানো, এই যে এফ অফ জেডটা মানে কি বসিয়ে দিলাম, আমি ডাইরেক্ট এটা বসিয়ে দিলাম। এখন আমি তো আগে বললাম এরকম থাকলে আমাদের নিয়ম কি, এখানে বি জেড মাইনাস আলফা জেড মাইনাস বিটা। এখন বি হলো তোমার এখানে যে 2 আছে অর্থাৎ দ্বিঘাত সর্বোচ্চ যে ঘাত আছে সেটার আগে যে সহগ থাকবে সেটা 1, 1 মান বি হলো কি 1। আচ্ছা, জাস্ট এই সূত্র ইউজ করছি আমরা, এই সূত্র আমরা ইউজ করছি আমরা। তাহলে এখানে বি হলো 1। এরপর জেড মাইনাস আলফা, তাহলে জেড মাইনাস আলফা করে কিন্তু আমরা এই জিনিসটাই পেয়েছি আমরা। তারপর জেড মাইনাস বিটা, বিটা কোনটা বলো তো, এটা কিন্তু এটা যদি আলফা হয় অর্থাৎ কোশ্চেনটা হয়েছে না, তো এখানে -2 প্লাস রুট 3 এটা যদি আলফা হয় তাহলে বিটা হলো -2 মাইনাস রুট 3। তাহলে আমরা কি পাবো, জেড মাইনাস বিটা হলো জেড মাইনাস বিটা হলো -2 মাইনাস রুট 3, তাহলে জেড +2 প্লাস রুট 3 হবে। দেখো জেড মাইনাস বিটা করে এটা পেয়েছি আমরা। না বুঝলে আমাকে কমেন্ট করে বা ফেসবুকে ইনবক্সে জানাবে। এখন এটা কাটা যায়, তাহলে 1 বাই এটা থাকবে। এখন যেটা মান বসিয়ে দিলাম এখানে, এখন -2 + 2 কাটা থাকবে কি 1 বাই রুট, এই যে 2 রুট 3 থাকবে। এখন সবার লাস্ট ধাপ, কোষের অবশেষ উপাত্ত দ্বারা 1 নং হতে পাই। তাহলে আমরা 1 নং কী পেয়েছিলাম, যে এটা, তাহলে আমরা 1 নং এটা পেয়েছিলাম। তাহলে আমরা 1 নং কি এই জিনিসটা 2 বাই কী ছিল 2 বাই আই ছিল। আর এখানে এই জিনিসটা মানে বোঝা যে তোমার 2 পাই আই এবং অবশেষ সময়ের যোগফল অর্থাৎ 2 পাই আই, এখানে যে বিন্দুতে আমরা অবশেষ বের করছি এটা। তাহলে আমরা -2 প্লাস রুট 3 বিন্দুতে অবশেষ কত পেয়েছিলাম 1 বাই 2 রুট 3 বসিয়ে দিলাম এটুক মান। টু, আচ্ছা এখানে আই কাটাকাটি যায়, 2 × 4, এখানে 4 থাকবে, এই পাই থাকবে 1 বাই 2 রুট 3। এখন 4 আর 2 কাটাকাটি যায়, থাকবে 2 পাই ডিভাইড বাই রুট 3, এটি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমি আরেকটা সলিউশন করব সেমভাবে, যে এখানে এটা কি 14-21 সালে চলে আসছে। তাহলে তোমাদের এই টাইপে যদি কোশ্চেন আসে একটুখানি আলাদা আছে সেটা, তো যাই হোক না কেন আমি তোমাদের বুঝিয়ে দিব। একটুখানি আলাদা সেটা হলো, আগে কিন্তু দেখো শুধু ডি থিটা ছিল, এখন কিন্তু cos 2 থিটা আছে, ঠিক আছে, cos 3 থিটা, তখন আমাদের একটুখানি চেঞ্জ আছে, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিব। তাহলে এটা আমার অঙ্ক খাতায় করবে এখন। তো প্রথমে লিখবো দেওয়া আছে, ইন্টিগ্রেশনটা লিখবো, তারপর সেম কোণ টু সিকে একক বৃত্ত জেড মডুলাস = 1 বিবেচনা করি। তারপর আগের মতন আমরা জেড = e⁻i থিটা পাই। এখন এটাকে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে এরকম পাবো, এটা আমার জেড বসা দিলাম। এখন এই যে থিটার মান দরকার, ডি থিটার মান এখানে বসানোর জন্য, তাহলে ডি থিটার মান পাই কি dz/iz। এখন কোশ্চেনে কি আছে, cos থিটা আছে, তাহলে cos থিটার সূত্র কি এটা, আর e⁻i থিটা মানে কি জেড প্লাস e⁻i থিটা মানে 1/z। এগুলো প্রথম ক্লাসে বুঝিয়েছি 1/2। এখন লসক করে এরকম পাবো। এখন আমরা প্রথমে ইন্টিগ্রেশনটা লিখবো এখানে যেটা আছে,
লেখার পরে আমাদের এটা কি একটা বলতো রিয়েল পার্ট অংশ। রিয়েল পার্ট কার আমরা কি জানি কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এটা হলো বাস্তব অংশ, এটা হলো কাল্পনিক অংশ। যেহেতু কাল্পনিক অংশ কি আয়ের সাথে যুক্ত থাকে, তাহলে রিয়েল পার্ট মানে কি বাস্তব অংশ। তাহলে এটা কি বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ। তো এটা কি আছে বলতো বাস্তব অংশ আছে না, তাহলে আমরা বাস্তব অংশ রিয়েল পার্ট লিখবো, আরপি মানে রিয়েল পার্ট বাস্তব অংশ। ঠিক আছে, এখানে কস টু থিটা আছে, অর্থাৎ কসটা কি আছে বাস্তব অংশ আছে, এটা বাস্তব এবং কাল্পনিক অংশ এটা। আচ্ছা, রিয়েল পার্ট এখানে কি দিবা ডট দিবা, ইন্টিগ্রেশন আমরা জাস্ট আমরা দেখো আমরা কিন্তু তখন আরেকটা অংশ নিয়ে আসবো, অ্যাড করবো, সেটা হলো প্লাস আই সাইন টু থিটা অ্যাড করবো আমরা। যখন আমাদের এখানে কস থ্রি থিটা থাকবে কস টু থিটা থাকবে তখন আমরা কি করব আরেকটা পার্ট কাল্পনিক অংশ কি যোগ করব। ঠিক আছে, সেটা আই সাইন টু থিটা। এখন আমরা কাজ করব কিন্তু রিয়েল পার্ট নিয়ে, তাহলে আমরা কি আর পি দিলাম। এখন এটাকে লিখতে পারি অয়লার সূত্র অনুসারে ই টু দি পাওয়ার আই টু থিটা লিখতে পারি। আমাদের কিন্তু এটাই ডিফারেন্স। ঠিক আছে, তাহলে কস টু থিটা এবং কস থ্রি থিটা থাকলে এরকম আমরা কি আরেকটা পার্ট নিয়ে আসবো। এটাও তোমার পার্থক্য আগের সব, এখন বাকিগুলো সব আগের সিস্টেমে। তোমার রিয়েল পার্ট আমরা এখানে এটা লিখতে পারি। এখন যখন আমরা জি থিটা মান বসাবো, হ্যাঁ কস থিটা মান বসাবো, তখন কি হবে এই সীমাটা চলে গিয়ে কোণ টু সি হয়ে যাবে। ঠিক আছে, যখন আমরা ডি থিটা মান বসাবো, এটা মান বসাবো জাস্ট এটা দেখো আমরা কি পেয়েছিলাম, এই অংশটা পেয়ে জেড ইকাল টু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে আমরা কি লিখতে পারি টু থিটা, এটাকে লিখতে পারি জেড স্কয়ার লিখতে পারি, কারণ এটা মানে কি বোঝায় ই টু দি পাওয়ার আই থিটা হোল স্কয়ার অর্থাৎ জেড স্কয়ার। এখন এটা হলো জেড উপরে হোল স্কয়ার, তাহলে আমরা এইটাকে লিখতে পারি জেড স্কয়ার আর এটা মান বসিয়ে দিলাম, এটা মান বসিয়ে দিলাম। এখন ওয়ান বাই আই বাইরে আসলাম, তারপর এখানে কোণ টু সি দিলাম। তারপর এই যে এখানে দেখো কাটাকাটি যায়, ফোর আর টু কাটাকাটি যায়, থাকবে টু, থাকবে টু এটার সাথে গুণ করলাম, টু এটার সাথে গুণ করলাম, আর ফাইভ থাকবে। ও এখানে জেড কিন্তু থাকবে শুধু, তো জেড লসক করে এরকম পাবো আমরা, টু টু কাটা জেডকে এখানে লসক পাই, তো যে লসক করে আমরা এরকম পাবো আমরা। এটা থেকে আমরা এটা লিখতে পারি সিম্পল জিনিস ডিজেড বাই জেড লিখতে পারি। এখন আমরা কি করব এই জিনিসটা উল্টে দিব, এটা আমরা কি করছি উল্টে দিছি আর কিছু না। তাহলে জেড আর জেড কাটা, তাহলে এরকম থাকবে। এখন আমরা এই অংশটাকে কি করবো, আমরা যে অংশটা আছে সেটাকে আমরা এফ অফ জেড ধরবো, এক নং ধরি আগের মতন। তাহলে আমরা এফ অফ জেড কি এই অংশটা ধরছিলাম, এটা পরিবর্তে লিখলাম এখানে। লেখার পরে আমরা এই এফ অফ জেডের পোল, এই এই এটার পোল পাওয়ার জন্য আমরা কী করবো, এটা ফাংশন জিরো ধরতে হয়, তারপর সমাধান করে আমরা পাওয়া যাবে। এখন জেটিকে আমরা কি লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ। এখন বি হলো এটা, সরি এটা হলো বি, এটা হলো এ, এটা সি, মাইনাস বি প্লাস মাইনাস বি এর মান উপরে হোল স্কোয়ার দিলে কী হবে 25, ফোর এ সি ডাইরেক্ট কী হয় 16 হয়, ফোর এ সি গুণ করলে এরকম পাবো টু এ, এটা গুণ চিহ্ন টু এ এর মান টু বসালাম। এখন এরকম পাবো নিচে ফোর, এরকম পাবো। এখন মাইনাস ফাইভ প্লাস থ্রি ডিভাইড বাই ফোর কত হয় মাইনাস ওয়ান বাই টু, আবার মাইনাস ফাইভ মাইনাস থ্রি কত মাইনাস এইট ডিভাইড বাই ফোর কত হয় মাইনাস টু হবে। এখন আমরা মডুলাস করবো, এখানে যে দুইটা পোল পেয়েছি মডুলাস করে এরকম পাবো ওয়ান বাই টু, যা ওয়ানের থেকে ছোটো, এবং এটাকে মডুলাস করলে কী পাবো টু পাবো, যা ওয়ান থেকে বড়ো। যেহেতু ওয়ানের থেকে বড় অর্থাৎ ব্যাসার্ধ থেকে বড় টু, তাহলে এটা বাদ,
তাহলে আমরা এটা ধরবো 1/2। তাহলে যে মানের জন্য 1/2 পেয়েছে, অর্থাৎ 1 থেকে ছোটো পেয়েছি কত, -1/2 জন্য, তাহলে এটার কিন্তু তোমার পোল। তাহলে এই পোলটির জন্য আমরা, পোল তো দুইটাই আছে, এটা দুইটাই পোল, কিন্তু এই পোলটার জন্য আমরা কি পাই, কোণটা সি এর মধ্যে অবস্থিত, যা একটি সরল পোল। ঠিক আছে, আমি তোমাদের একটু দেখাই দিই এটা চিত্র কিরকম হবে। এই যে এরকম, তাহলে এখানে ব্যাসার্ধ 1 আছে, আর আমরা পেয়েছি -1/2। তাহলে আমরা এখানে -1/2, এখানে বিপরীত দিকে যেতে এখানে মাইনাস থাকবে, এটাকে প্লাস, আর -1/2 মানে 0.5, যা এটা মাঝখান বরাবর, এটা চিত্র রেখে দিবা, যা একটা সরল পোল। সরল পোল তো বুঝতে পারছোই, কারণ এটা উপর কি আছে, 1 আছে। আচ্ছা, এখন পরবর্তী বিন্দু চলে যাই। তাহলে এই বিন্দুতে আমরা কি অবশেষ বের করব, তো লিমিট z টেন্ডস টু, এখানে এটা আলফা কিন্তু, ঠিক আছে, লিমিট z টেন্ডস টু আলফা, আলফার মান -1/2, z মাইনাস আলফা, তো z মাইনাস আলফা অর্থাৎ z মাইনাস 1/2 করলে z প্লাস 1/2 হবে, f অফ z, এটা মান বসিয়ে দিলাম। এখন এটা থেকে তো এটা লিখতে পারি, তাহলে এটা হলো b এর মান, এটা হলো আলফার মান, এবং এটা হলো তোমার বিটার মান। যে বিন্দুতে আমরা অবশেষ বের করবো সেটা আলফা, আর অপরটা হলো বিটা। তাহলে এখানে বি এর মান বসলাম জেড মাইনাস আলফা, তাহলে কী পাবো, জেড প্লাস 1/2 পাবো, জেড মাইনাস বিটা, তাহলে জেড প্লাস 2 পাবো, কারণ বিটা মান -2, আর এখানে সূত্র মাইনাস, তা জেড প্লাস 2 পাবো, আগের অঙ্কের মতন। এখন এটা একটা কাটা, জেড স্কোয়ার ডিভাইড বাই 2, জেড প্লাস 2 থাকবে। এখন আমরা যেটা মান 1/2 -1/2 হোল স্কোয়ার বসালাম, তারপর এখানে আমরা বর্গ করলাম, এটাকে আমরা লসক করে এরকম পাবো। তারপর আমরা 2 কাটা, আর নিচে 1/4, সেটা নিচে চলে আসলে কী হবে, 1/12 পাবো। এখন কোষে অবশেষ উপাত্ত দ্বারা 1 নং হতে পাই। 1 নং কী ছিল যেটা, তাহলে আমরা রিয়েল পার্ট 1/i বসাবো এখানে, আর এই যে এটুক কি জানি 2πi, এবং যে বিন্দুতে অবশেষ সেটা, ঠিক আছে, বসিয়ে দিলাম। এটা মান কত, 1/12 পাবো, আর 2πi, ও এখানে আই কাটা, দেখো আই কাটা, তাহলে 2π থাকবে এখানে, আর এটা মান কত, 1/12। এখন এই পুরোটা কি রিয়েল পার্ট বলছে, অর্থাৎ এই পুরোটাই বাস্তব অংশ, তো 2 আর 12 কাটাকাটি করে আমরা π/6 থাকবে, এটা কিন্তু বাস্তব অংশ, এখানে কোনো আয়যুক্ত অংশ নাই, অর্থাৎ এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা প্রশ্ন আলোচনা করবো সেম ভাবে। এখানে কি আছে, 17 চলে আসছে, 3 চলে আসছে, সেম এটার মতন একই ক্যাটাগরি। তো প্রথমে আমরা ইন্টিগ্রেশনটা কি করব, লিখে দিব। লেখার পরে দেওয়া আছে এটা, তো আগের মতোই আমরা কোণ টু সিকে একক বৃত্ত জোট মডুলাস ইকুয়াল টু 1 হিসেবে বিবেচনা করি, ঠিক আছে। তো এখানে যেহেতু 0 থেকে 2π আছে, তাহলে অবশ্যই এটা লিখতে পারি। এখন আমরা কি জানি যে জেড ইকুয়াল টু i থিটা লিখতে পারি, তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করে আমরা এরকম পাবো, জাস্ট আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি, অর্থাৎ আগের অঙ্কগুলোতে। এখন ডি থিটা মান লাগবে, তো ডিজেড বাই আই জেড লিখতে পারি। এখন কোশ্চেন কি আছে, কস থিটা আছে, তাহলে কস থিটা আমরা সূত্র বসিয়ে এরকম লিখতে পারি। তো আমরা তারপরে কি করব, ইন্টিগ্রেশন মানটা বসালাম। এখন আগের মতন আমাদের কস 2 থিটা, কস 3 থিটা, কস 5 থিটা থাকতে পারে, তো আমরা কি করব, একটা বাড়তি অংশ নিয়ে আসবো, অর্থাৎ সেটা হলো কাল্পনিক অংশ, i sin 3 থিটা নিয়ে আসবো। আর আমরা কাজ করবো কি রিয়েল পার্ট অংশে, অর্থাৎ এটুকু রিয়েল পার্ট অংশ, এটুকু রিয়েল পার্ট, যেহেতু এখানে বাস্তব অংশ আছে, তাহলে রিয়েল পার্ট লিখবো এখানে আর পি।
এখন এটাকে লিখতে পারি e⁻i সিরিজটা লিখতে পারি। এখন যেহেতু এখানে z = e⁻i থিটা লিখতে পারি, তাহলে এখানে 3 দিলে এখানে 3 হবে, z³ লিখতে পারি এটাকে। cos থিটা মান বসিয়ে দিলাম, d থিটা মান বসিয়ে দিলাম। এখন এটাকে দেখো এখানে 2 আর 4 কাটাকাটি যায়, নিচে z থাকবে আর এখানে 2 থাকবে, 2 এটার সাথে গুণ আকারে আছে, আর এখানে যা আছে তাই। এখন এটাকে লসাগু করবো আমরা। আচ্ছা আমি এখানে ডাইরেক্ট করতে আমি বলি, এটাকে লসাগু করে আমরা পাবো 5z - 2z² - 2 পাবো। আর নিচে জেডটা আমরা কি করবো, উপরে উল্টে দিব, জেড কাটা আমরা এরকম পাবো। তাহলে এটাকে আমরা ধরবো, এখানে আমরা বললাম যে এখানে দ্বিঘাত সমীকরণ আকারে আনবো, অর্থাৎ প্রথম পাওয়ারটা কি স্কোয়ারটা সামনে আনতে হবে। তো -2z² + 5z - 2 লিখতে পারি। এখন সামনে মাইনাস রাখা যাবে না, তাহলে আমরা কি করব, মাইনাস কমন দিলাম, মাইনাস কমন লিখতে পারি। এই মাইনাসটা আমরা এপাশে নিয়ে আসলাম সামনে, তো এরকম পাবো। তাহলে এটাকে আমরা f(z) লিখলাম, এটুককে আমরা, যেখানে f(z) এই অংশটা। এখন এই f(z) এর পোল পাওয়ার জন্য আমরা কি করবো, এটা সবসময় 0 ধরে সমাধান করতে হবে। এখন এটা কি 0 ধরলাম। এখন এখানটা আমরা যেটা মান কি পাবো, -b ± √b² - 4ac / 2a। এখন b এর মান -5, এর মান 2, c এর মান 2। জাস্ট মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করে আমরা এরকম পাবো। এগুলো জাস্ট সিম্পল ক্যালকুলেশন, তোমরা পারো। এখন 5 এর সাথে একবার 3 যোগ করবো, 8, 8 2 ভাগ করলে 2 পাবো। 5 এর থেকে -3 করবো, অর্থাৎ 2 পাবো। 2 থেকে আবার 2কে যদি 4 দিয়ে ভাগ করি 1/2 পাবো। এখন আমরা মডুলাস করবো, আমরা দুইটা পোল পেয়েছি। এখন মডুলাস করবো, মডুলাস করলে কী পাবো, 2 পাবো। এটাকে যা 1 থেকে বড়, এটা বাদ। তাহলে আবার এটাকে মডুলাস করি, 1/2 যা 1 থেকে ছোটো। সুতরাং এই 1/2 যে মানের জন্য পেয়েছি, অর্থাৎ 1/2 জন্য, এটা কিন্তু তোমার কি, এই পোলটা তোমার কোনটা সির মধ্যে অবস্থিত, যেহেতু 1 থেকে ছোটো। তাহলে এটা চিত্রটা আমরা এভাবে দিব, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাসার্ধ কি আছে, 1, ঠিক আছে। তো এখানে 1-এর থেকে ছোটো, অর্থাৎ ভিতরে পেয়েছি, অর্থাৎ 1/2। তাহলে আমরা এই 1/2 হবে, আর আমরা 2 পেয়েছিলাম সেটা কি বাইরে চলে যায়, এটা বাদ। তাহলে তাহলে এইভাবে চিত্র দিবে, এখানে 1/2 অর্থাৎ মাঝ বরাবর 0.5। তো এ পর্যন্ত সবাই বুঝতে পারছো? তাহলে একমাত্র পোল জেটিক্যাল 1/2 কোণ টু সি এর ভেতরে অবস্থিত, যা একটি সরল পোল, ঠিক আছে। যেহেতু আমরা 1 থেকে ছোটো পেয়েছি 1/2, এখন সেই বিন্দুতে অবশেষ বের করবো। তাহলে এটা কিন্তু আলফা, তাহলে আমরা z টেন্ডস টু আলফা, অর্থাৎ 1/2 z - আলফা ইন্টু f(z). তাহলে f(z) এর মান বসে দিলাম। এখন এটা থেকে এটা মান লিখতে পারি, এটা কত, b, এটা হলো আলফা, আর এটা অপরটা কোনটা পেয়েছিলাম, বিন্দু মানে পোল পেয়েছিলাম 2 পেয়েছিলাম, সেটা হলো বিটা। তাহলে এটা আলফা, এটা বিটা, আর এটা হলো বি এর মান বসিয়ে দিব। বি এর মান বসিয়ে দিলাম 2, z - আলফা, z - বিটা। এখন এটা কাটা, z³ 2, z - 2 থাকবে এখানে। এখন যেটা মান বসিয়ে দিলাম, লসাগু এরকম পাবো। তারপর এখানে আমরা সিম্পল কাটাকাটি, 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে 8 নিচে চলে আসলে কী হবে, -24। তবে সবার লাস্টে জানো যে কী লিখবো, কোষের অবশেষ উপপাদ্য দ্বারা 1 নং হতে পাই। তাহলে 1 নং কী ছিল, এইটা। তাহলে জাস্ট এটা মানে বোঝায়, এটুক তো জাস্ট তাই লিখবো, এটুক মানে কি বোঝায়, 2πi, এবং যে বিন্দুতে অবশেষ বের করছি এটা 2πi। দেখো এই i কাটাকাটি যায়, তো থাকবে কি -2π থাকবে,
আর এটুকে মান কত পাই? -1/24 পাই। এখন মাইনাস মাইনাসে প্লাস 2π/24 এটা আমরা কিন্তু পেয়েছি। এখন রিয়েল পার্ট মানে কি? বাস্তব অংশ। অ্যান্ড এ পুরোটা কিন্তু বাস্তব অংশ, ঠিক আছে? অর্থাৎ আমি লিখব π/12 লিখতে পারি, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে π/12 লিখতে পারি। এটা কিন্তু 24। আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে এই প্রশ্নটাও শেষ। এখন আমরা 5 নম্বর সলিউশন করব। 19 সালে চলে আসছে সেমভাবে। তো প্রথমে আমরা লিখব যে ইন্টিগ্রেশনটা, সেটা লিখব যেহেতু 0 থেকে 2π আছে, অর্থাৎ কোণ টু সিকে একক বৃত্ত জেড মডুলাস = 1 বিবেচনা করি। তাহলে কি লিখতে পারি? জেড = e/i θ লিখতে পারি। আর কীভাবে আসলো সেটা আমি প্রথম ক্লাসে অর্থাৎ প্রথম ম্যাথে বুঝিয়েছি। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন অন্তরীকরণ করলে d θ সাপেক্ষে এটা পাবো। এটা মান জেড বসে দিলাম, d θ মান লাগবে যেহেতু এখানে d θ আছে। এখন দেখো কোশ্চেনে কি আছে? সাইন থিটা আছে, তাহলে আমরা সাইন থিটা মান বের করব। তো সাইন থিটা সূত্র কি? e⁻i θ - e⁻i θ / 2i। আমি তোমাদের প্রথম ক্লাস তোমার প্রথম অঙ্কে বুঝিয়েছি। অর্থাৎ প্রথম যে বেসিক বিষয়ে আলোচনা করছিলাম যে সাইন থিটা থাকলে কি হবে, এই যে এটা হবে। এখন এটা মান জেড বসে দিলাম, মাইনাস এটা মান কি 1/z বসে দিলাম। লসাগু করে আমরা কি পাবো? z² - 1 পাবো, নিচে জেড পাবো, অর্থাৎ 2iz। এখন আগের মতোই লিখব। এখন এটাকে আমরা যখন কি করব, মান বসিয়ে দিব, তখন কোণ টু সি আকার চলে আসবে। জাস্ট মানগুলো বসিয়ে দিলাম এখানে আবার তোমার ব্রেকেট স্কোয়ার হবে। কোশ্চেনে কিন্তু স্কোয়ার আছে। তো সাইন থিটা মান বসিয়ে দিলাম। এখন আমরা লসাগু করছি, অর্থাৎ এটাকে লসাগু করলে ভিতরটাকে কি পাবো? 10zi মাইনাস এটাকে 3z² মাইনাস আছে প্লাস 3 লিখতে পারি, নিচে 2zi। এখন আমি যে কাজটা করছি সেটা হলো এটা উপর হোল স্কোয়ার, এটা উপর হোল স্কোয়ার আছে, তাহলে 2 উপর হোল স্কোয়ার দিলে 4, জেড উপর হোল স্কোয়ার দিলে 4 z², আর i² উপর যদি 4 স্কোয়ার দিই, i² মানে কি -1, অর্থাৎ এই দেখ -1 গুণাকার আছে। অর্থাৎ এটাকে যদি আমরা স্কোয়ার করি -4 z² পাবো। আর 1/i সেটা বাইরে আসলাম। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এখন আমরা এই জিনিসটা কি করলাম? উল্টে দিব, উল্টে দিলাম, তাহলে এরকম পাবো, ঠিক আছে? এখন আমরা কি করছি এটা থেকে বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে জেড আর এখানে কি আচ্ছা, এখানে -4টা আমরা বাইরে নিয়ে আসলাম। তারপর এখানে z², এখানে z², এখানে জেড কাটাকাটি করে একটা জেড থাকবে। আচ্ছা, এরপর আমার ভিতরের মধ্যে কি করছি আমরা মানে সাজালাম পাওয়ার অনুযায়ী, -3z² প্লাস 10zi প্লাস 3, জাস্ট এটাই কাজ করলাম আমরা। এরপর আমরা কি করছি দেখো, আমাদের কি সামনে মাইনাস থাকা যাবে না, তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা জায়গা থেকে কী করছি? মাইনাস কমন নিয়েছি। তাহলে এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে মাইনাস কমন নিয়েছি, এখান থেকে প্রত্যেকটা যে মাইনাস কমন নিলে কী পাবো? 3z² প্লাস মাইনাস কমন নিয়েছি, তাহলে কি মাইনাস হয়ে যাবে, -10zi 3 হবে। এখন এটা কী করবো? স্কোয়ার করবো, তাহলে মাইনাসটা কি বর্গ করলে চলে যাবে, অর্থাৎ থাকবে কি 3z² মাইনাস 10zi 3 থাকবে। তাহলে এটা আমরা কি করলাম? এটা থেকে এটা লিখতে পারি, অর্থাৎ মাইনাস কমন নিয়ে এরকম পাবো। আচ্ছা, এখন আমরা এই যে জেড আর এই অংশটাকে আমরা কি করব?
এফ অফ জেড ধরবো। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, যেখানে এফ অফ জেড হলো জেড ডিভাইড বাই এই অংশটা। এখন আমাদের এই যে এফ অফ জেডের পোল পাওয়ার জন্য আমরা কী করবো, এটার সমস্ত 0 ধরবো, তাহলে এফ অফ জেডে কি পোল পাওয়া যাবে। এখন স্কোয়ারটা এবার চলে গেলে কি হবে, রোড হয়ে যাবে, রোড 0 মানে কি শুধু 0। এখন দ্বিঘাত সমীকরণ সাহায্যে করবো জেড ইকাল টু, এখানে মাইনাস বি কোনটা বলো তো, এখানে কিন্তু জেড হলো দেখো বি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি 0। তো এখানে এক্স কিন্তু জেড, ঠিক আছে, তাহলে এক্স হলো কিন্তু জেড, তাহলে বি হলো -10i, বি হলো -10i অর্থাৎ মাইনাস বি প্লাস মাইনাস -10i হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর মান, আর সির মান -3 বসিয়ে দিলাম, এবার 2a, তো মাইনাস মাইনাস প্লাস 10i প্লাস মাইনাস, এটাকে যদি আমরা কী করি বর্গ করি 100i স্কোয়ার লিখবো, মাইনাস মাইনাস প্লাস 36 লিখতে পারি, এখানে 6, এরপর এখানে যা আছে তাই। এখন আজকে কত -1 -10 লিখতে পারি প্লাস 36, এখন এটা ক্যালকুলেশন করে কত পাবো -64। এখন এই যে -1 আছে, সেই -1কে আমরা লিখতে পারি আজকে লিখতে পারি, -1কে আমরা আজকে লিখলাম। এখন 64কে রোড করলে কী হবে, 8 হবে, আজকে রোড করলে আই হবে। এখন এই যে দেখো 10i প্লাস 8i কত হয় 18i, কে যদি 6 দ্বারা ভাগ করি কী হবে 3i, আবার 10i মাইনাস 6 এই -8i, অর্থাৎ আমরা যদি 10i থেকে কি -8i করি কী পাবো 2i পাবো, তা 2iকে যদি 6 দ্বারা ভাগ করি কী পাবো শুধু i/3 পাবো। এখন মডুলাস করবো, অর্থাৎ এটাকে মডুলাস করলে কী হবে 3 হবে, যা 1 থেকে বড়, আবার এটাকে যদি মডুলাস করি কী পাবো 1/3 যা 1 থেকে ছোটো, যা 1 থেকে ছোটো। তাহলে একমাত্র আমরা এই যে দেখো 1/3 কিন্তু 1 থেকে ছোটো, অর্থাৎ 1/3 যে মানের জন্য পেয়েছি, কোন মানের জন্য পেয়েছি i/3 জন্য, তাহলে এই মানটা কি এই পোলটি কোন টু সি এর ভেতরে অবস্থিত, যদি 1 থেকে ছোটো পেয়েছি 1 এটা মডুলাস করে, তাহলে এই পোলটাই কী হবে কোন টু সি এর মধ্যে অবস্থিত, যা একটি দ্বিপোল। এর আগে দেখো আমি কিন্তু এক পোল নিয়ে আলোচনা করছিলাম, এখন কিন্তু দ্বিপোল। দ্বিপোল কেন হয়েছিল আমি বললাম, এই যে এখানে দেখো স্কোয়ার আছে, দেখো এখানে যদি 1 থাকে পাওয়ার সরল পোল বা এক পোল, এখানে 2 থাকলে দ্বিপোল, ক্লিয়ার, তাই এটা একটা কি দ্বিপোল। এখন দ্বিপোলের ক্ষেত্রে আমাদের সূত্র কিন্তু একটু আলাদা আছে অবশেষের, সেটা বই থেকে দেখাবো। তাহলে আমরা কোন বিন্দুতে আমরা পোল টেস্ট করবো, সেটা হলো জেড ইকাল টু i/3 বিন্দুতে অবশেষ বের করবো আমরা। এখন তোমাদের সূত্র দেখে আমি প্রথমে দ্বিপোলের সূত্র, তোমাদের যদি দ্বিপোল থাকে তখন সূত্রটা হলো এই যে এটা তোমার দ্বিপোল, ত্রিপোল ইত্যাদি পোল, অর্থাৎ এক পোল বাদে তোমার যেই পোলও থাকুক না কেন এখানে কী হবে দ্বিপোল ত্রিপোল এরকম যত সংখ্যক থাকবে সেই ক্ষেত্রে সূত্রটা ইউজ করবো আমরা। তো এখানে যে বিন্দুটা লিখবো, অর্থাৎ বিন্দুটা কত বেশি, এখানে আমরা আলফা ধরি, সাপোজ যেহেতু এর আগে আলফা দিয়ে কাজ করছি, জেড মাইনাস আলফা, জেড টেন্স টু আলফা, অর্থাৎ আমরা এটা আলফা, তো জেড টেন্স টু আলফা 1/m-1, তাহলে m মান কত 2, তাহলে m এর মান যদি 2 বসাই, যেহেতু দ্বিপোল অর্থাৎ m এর মান 2, ত্রিপোল থাকলে m এর মান 3 থাকতো, m এর মান আবার 4 পোল থাকলে m এর মান 4 হতো। তো যাই হোক এটা যেহেতু দ্বিপোল অর্থাৎ m এর মান 2 বসাবো, তো m এর মান 2 বসালে কী হবে 2 - 1 অর্থাৎ 1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল, দেখো এই যে 1 ফ্যাক্টরিয়াল। তারপর আমরা এখানে যদি m এর মান 2 বসাই,
তাহলে কী হবে ডি টু ডি বার 1 পাবো, অর্থাৎ ডি পাবো উপরে। এখানে যে এমন মান কী বসাই তোমার 2 বসাই, তাহলে ডিজেড পাবো শুধু, লিখতে পারি। তারপর জেড মাইনাস আলফা, যেহেতু আমরা আলফা ধরে কাজ করছিলাম, তো আলফা মান কত, আলফা মান হলো I/3, তারপর হোল স্কোয়ার। দেখো এখানে এম মানে কি, যে পোল অর্থাৎ ডিপোল 2, তারপর এফ অফ জেড। আশা করি বুঝতে পারছো সবাই, যার সূত্রে কাজ করলাম দ্বিপোল ত্রিপোল, এক্ষেত্রে এটা। এখন এটা কি 1 ফ্যাক্টরিয়াল মান কত 1, তাহলে এটা 1/1, অর্থাৎ এখানে 1 লেখা না লেখা এক কথা, d/dz। এখন এফ অফ জেডের মান বসিয়ে দিলাম। এখন এটা মান তো জানো কীভাবে বের করতে হয়, এখানে কিন্তু এ কত, সরি বি, এটা হলো বি, জেড স্কোয়ার আগে যেটা থাকবে সেটার সহগ বি ধরবো এই ক্ষেত্রে আমরা, তাহলে বি জেড মাইনাস আলফা জেড মাইনাস বিটা, তাহলে বি এর মান কত 3, উপরে স্কোয়ার আছে অর্থাৎ 9, তারপর জেড মাইনাস আলফা, আলফা মান কত, যেটা যে বিন্দুতে আমরা অবশ্যই বের করছি সেটা আলফা ধরবো, অর্থাৎ এটা আলফা এটা হলো বিটা, তো জেড মাইনাস আলফা হোল স্কোয়ার জেড মাইনাস বিটা হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা এটা কাটাকাটি যায়, থাকবে z/9 জেড মাইনাস 3 I হোল স্কোয়ার থাকবে, এরকম থাকবে, কিন্তু আই আর আগে যা আছে তাই। আর এটা আমরা চিত্র এভাবে দিব, এই যে এখানে দেখো, তো এটা ব্যাসার্ধ কত 1, ঠিক আছে। আর এখানে আমরা কত পেয়েছিলাম, 1/3 পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমরা 1/3টা আমরা কী দেবো এখানে লিখব, এখানে ভুল করছে, এখানে হলো তোমার I/3 হবে, ঠিক আছে, I/3 হবে এখানে। এখন I/3 এখানে দিব। আচ্ছা, এখানে আমরা জানি কাল্পনিক অংশ এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এটা বাস্তব অংশের কাল্পনিক অংশ, অর্থাৎ এই যে কাল্পনিক অংশ যেটা আছে সেটা কি ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা কি করব ওয়াই অক্ষ বরাবর লিখব I/3, ঠিক আছে। অর্থাৎ 1/3 মানটা কি পাবো আমরা, এখানে 1/3 মানটা আমরা যে কোনো একটা মান পাবো, ক্যালকুলেটরে দেখবা কত আসে, যেন তোমার 0.43 এরকম সামথিং চলে আসে, তো সেই মানটা দেখবো এখানে চলে আসে, এখান থেকে পর্যন্ত 1, এখান থেকে পর্যন্ত 1, এখানে হলো কত 0.5, আর 1/3 মান হলো এখানে আছে কিন্তু একটু কম হবে। আর যেহেতু এখানে কি বলছে আই বলছে, তাহলে আমরা কি করব তোমার ওয়াই অক্ষ বরাবর লিখবো, যেহেতু কাল্পনিক অংশ বরাবর, ঠিক আছে। এইভাবে আমরা চিত্র লিখবো, এখানে আমরা I/3 দিব। এই যে ঠিক আছে, এখানে I/3 ওখানে কি হবে তোমার I/3 হবে এই পর্যন্ত এখানে। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছো? এখন আমি তোমাদের এই যে এ পর্যন্ত বুঝিয়েছিলাম, তাহলে আমি বাকিটুকু বই থেকে বুঝিয়ে দিই। এটা বাকিটুকু যেন কোন পেজে লিখছিলাম, তো দেখো এখানে 1/9 আছে, সেই 1/9টা বাইরে নিয়ে আসলাম, তা লিমিট z টেন্স টু I/3 d/dz এই অংশটা থাকে। এখন আমরা u/b সূত্র অনুসারে কাজে পড়ে যায়, তো u/b সূত্র কি তোমার ddx u/b সূত্র হলো তোমার বি স্কোয়ার, বি রেখে ইউকে অন্তরীকরণ করবো মাইনাস ইউ রেখে বিকে অন্তরীকরণ করবো, এটা সূত্র। তাহলে এটা ইউ এটা বি, তাহলে বি স্কোয়ার, তো বি রেখে ইউকে অন্তরীকরণ করলাম মাইনাস, এটা কিন্তু কিছু না, ইউ রেখে বিকে অন্তরীকরণ করব। আশা করি এই সূত্র অনুসারে কাজ করলাম ইউ/বি সূত্রের সাহায্যে। এখন জেডকে যেটা সাপেক্ষে অন্তরীকরণ করলো 1, এখন এটা একটা সূত্র x⁴ সূত্র অনুসারে, তাহলে এটা
এক্স, এটা এন মনে করব, তাহলে এন এক্স এন মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে ওয়ান হবে, 2 - 1, তাহলে এন এক্স এন মাইনাস ওয়ান অর্থাৎ 2 - 1 উপরে ওয়ান হবে। এখন এটাকে এক্স ধরে কাজ করছি, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব, জেডকে যদি অন্তরীকরণ করি জেডের সাপেক্ষে ওয়ান পাবো, আর ধ্রুবককে যদি অন্তরীকরণ করি 0 পাবো। আর এটুকু যা আছে তাই, এটা থেকে এটা বুঝতে পারছো। এখন ওয়ান সাথে এটা শুধু গুণাকার আছে, 2z জেড মাইনাস 3i লিখতে পারি, আর এখানে স্কোয়ার স্কোয়ার কত 4 লিখতে পারি। এখন এখান থেকে আমরা জেড মাইনাস 3i কমন যায়, থাকবে কি 1। ও এখানে দেখো, এখান থেকে জেড মাইনাস 3i কমন নিলে এখানে একটা থাকবে কি জেড মাইনাস 3i মাইনাস 2z থাকবে, ডিভাইড বাই জেড মাইনাস 3i পাওয়ার 4 থাকবে। এখন এটা কাটাকাটি যায় একটা, অর্থাৎ এখানে একটা কি 3 থাকবে, অর্থাৎ কিউব থাকবে, আর এটা বাদ যাবে। আর এখানে জেড মাইনাস 2z অর্থাৎ মাইনাস জেড থাকবে মাইনাস 3i। এখন আমরা যেটা মান বসিয়ে দিব প্রত্যেকটায়, যেটা মান এখানে বসিয়ে দিলাম, যেটা মান এখানে প্রত্যেকটা বসিয়ে দিলাম। এখন এটাকে লসগু করে কী পাবো, -10i 3 পাবো, আর এটাকে লসগু করে কী পাবো, -8i 3 কিউব পাবো। এখন 1/9 এটা আমরা এখানে লিখলাম, বাঘ থেকে যখন গুণ হবে তখন কী হবে, এই জিনিসটা উল্টে যাবে, তাহলে অর্থাৎ 3 কিউব উল্টে গেল -8i নিচে চলে আসলো, জাস্ট উল্টে দিলাম। এখন 3 কিউব কাটাকাটি করে 3 স্কোয়ার থাকবে, অর্থাৎ 9, এই 9 আর এখানে 3 স্কোয়ার থাকবে 9, তাহলে বাদ, তাহলে -10i, আর এখানে -8i কিউব, অর্থাৎ 8কে যদি আমরা কিউব করি কী পাবো, 512 পাবো, i কিউব পাবো, আর -10i। এখন মাইনাস মাইনাসে কাটা, এখানে আমার 2 দ্বারা ভাগ করবো প্রত্যেকটাকে, আর এখানে আই কাটাকাটি করলে নিচে আই স্কোয়ার থাকবে, লিখতে পারি 2 দ্বারা কাটাকাটি করছি, তাহলে এটাকে 2 দ্বারা কাটাকাটি করলে 256 থাকবে, আর আই স্কোয়ার, অর্থাৎ আজকে -1, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়েছি, z/i/3 বিন্দুতে আমরা অবশেষ এটা পেয়েছি। এখন কোষির অবশেষ উপপাদ্য দ্বারা 1 নং হতে পাই, তাহলে 1 নং কি ছিল, এটা ছিল, তাহলে আমরা এটুক যা আছে তাই লিখব, আর এটা মানে বোঝায় কি 2πi যে বিন্দুতে অবশেষ সেটা। এখন এই বিন্দুতে অবশেষ কত বেশি, -5/256 পেয়েছি, মান বসিয়ে দিলাম, এই আই কাটা, আর এখানে -8 থাকবে। এখন এটাকে যদি কাটাকাটি করি 8 দ্বারা, 8 একে 8, এটাকে 8 দ্বারা কাটাকাটি করলে 32 হবে, অর্থাৎ 8 দ্বারা ভাগ করলে এটাকে 32, এটাকে 8 দ্বারা ভাগ করলে 1 হবে, মাইনাস মাইনাসে প্লাস পাই থাকবে, এটাই অ্যান্সার। তাহলে আমরা টাইপ 1-এর অঙ্কগুলো শেষ করলাম। আশা করি এখান থেকে তোমরা একটা কমন পাবি, 5 মার্ক ইনশাল্লাহ কমন পাবি।